আসসালামু আলাইকুম। চৈত্রিকা লিখেছেন বোরহান আক্তার রেশমি। বৈশাখ মাস পেরিয়ে জ্যৈষ্ঠের আগমন ঘটে গেছে। গ্রীষ্মকালের ভ্যাপসা গরম, এই রোদ তো আবার এই আকাশে মেঘ জমে আছে। অর্থীর মাধ্যমিক পরীক্ষার আজই শেষ দিন। আকাশের অবস্থা ঘুমট হয়ে থাকলেও ব্যবসা গরমে মানুষের অবস্থা খারাপ। কোনো রকমের শেষ পরীক্ষা দিয়ে বাহিরে এসে আশেপাশে তাকায় অর্থী। নির্দিষ্ট মানুষটাকে চারদিকের কোথাও দেখতে না পেয়ে মনটা খারাপ হয়ে যায়। সেদিনের পর থেকে অর্থী পড়ায় ফাঁকি দেয়নি, কিন্তু নিবিড়ের কঠোর আচরণে ছোট্ট মনে ভীষণ আঘাত পেয়েছে। নিবিড় এই কদিনের সবগুলো পরীক্ষাতেই এসেছিল, কিন্তু আজ আসেনি দেখে ভীষণ মন খারাপ হলো। স্কুল থেকে বের হয়ে গুটি গুটি পায়ে সামনে এগোতে শুরু করে অর্থী। হুট করেই পেছন থেকে ডাকে নিবিড়। অর্থী চমকে পেছনে তাকায়। ঠোঁটের কোণে ফুটে ওঠে চমৎকার হাসি। নিবিড় সে হাসি দেখেও না দেখার ভান করে। গরমে ঘেমে একাকার হয়ে গেছে। দ্রুত পায়ে অর্থীর কাছে এগিয়ে এসে বলে, শেষ হয়ে গেছে? কেমন হলো পরীক্ষা? ভালো হয়েছে মাস্টার মশাই। আচ্ছা চলো। অর্থী মাথা নাড়িয়ে নিবিড়ের পায়ে পা মিলিয়ে হাঁটতে থাকে। অর্থীর মন খচখচ করে কথা বলার জন্য, কিন্তু নিবিড়ের সাথে কথা বললে আবার নিবিড় রেগে যায় যদি। ভয়ে চুপ থাকে। নিবিড় নিজেই ফের জিজ্ঞেস করে, পাশ করতে পারবে তো? অর্থী গাল ফুলিয়ে বলে, পারবো। এরপর অনেকটা সময় দুজনের মাঝে নীরবতা। গ্রামের অর্ধেক রাস্তাতে এসে অর্থী মুখ খোলে, আপনি কি আর আমাকে পড়াবেন না মাস্টার মশাই? নিবিড় ভ্রু কুচকায়। এমন বোকার মতো প্রশ্ন করার কোনো মানে আছে? পরক্ষণেই ভাবে, এই মেয়ে তো এমনিই আস্ত গাদা। সবসময় বোকা বোকা প্রশ্ন করাটা ওর জন্মগত অভ্যাস। তাই দীর্ঘশ্বাস ফেলে বলে, তোমাকে আর পড়াতে যাব কেন? তোমার তো মাধ্যমিক শেষ। অর্থী দাঁড়িয়ে যায়, কাঁদো কাঁদো সরে বলে, তবে কি আর আপনার সাথে দেখা হবে না মাস্টার মশাই? নিবিড় নিজেও দাঁড়িয়ে যায়। শান্ত দৃষ্টিতে অর্থীর কাঁদো কাঁদো মুখের দিকে তাকিয়ে থাকে। মেয়েটা অবুঝ ভীষণ, তবে তার প্রতি যে এই মেয়েটার অনুভূতি প্রখর হচ্ছে তা বুঝতে বাকি রয় না। শীতল কণ্ঠে তবে কঠোর হয়ে বলে, তোমার সাথে আমার দেখা হওয়া লাগতেছে কেন অর্থী? তোমাকে পড়ানোর দায়িত্ব নিয়েছিলাম, তা শেষ হয়ে গেছে। তাই তোমার সাথে আমার দেখা হওয়ার তো কোনো প্রয়োজন নেই। নিবিড় কথাগুলো বলেই পিছন ফিরে দাঁড়ায়। অর্থী নিবিড়ের দিকে তাকিয়ে থাকে, অবাক চোখেই তাকিয়ে থাকে। নিবিড় অর্থীর দিকে না তাকিয়েই বলে, তুমি এখনো অনেক ছোট, অনেক অবুঝ। নিজের মনকে অযথাই অন্যদিকে না নিয়ে নিজের পড়ালেখায় ভালোভাবে মন দাও। আর তুমি কোনো রকম উল্টাপাল্টা ব্যবহার করলে আমি তোমার বাড়িতে জানিয়ে দেব। অর্থী কোনো কিছু ভাবে না। নিবিড়ের কথার পিঠে সে হুট করেই চাপটে ধরে নিবিড়কে। নিবিড় চমকে ওঠে। অর্থী নিবিড়ের পিঠে মুখ গুজে দিয়ে কান্নারত স্বরে বলে, আমার সাথে এত কঠিন হচ্ছেন কেন মাস্টার মশাই? আপনি তো এমন ছিলেন না। আপনি তো আমাকে ভালোবাসেন, বলেন। অর্থী দুপা পিছিয়ে দাঁড়ায়, ভাঙা ভাঙা স্বরে বলে, আপনি বদলে গেছেন মাস্টার মশাই। আপনি হারিয়ে গিয়ে সত্যিই হারিয়ে গেছেন। আপনি আমার সেই মাস্টার মশাই না, আপনি অন্য কেউ। আমার ছোট্ট মনে অনুভূতির জন্ম দিয়ে এখন সেগুলোকে নিজেই গলা টিপে মেরে ফেলার চেষ্টা করছেন। যদি আমার থেকে দূরে সরে যাওয়ারই হয়, তবে মনে এভাবে আসার প্রদীপ কেন জ্বালিয়েছিলেন মাস্টার মশাই? আপনি ভীষণ খারাপ মাস্টার মশাই, ভীষণ খারাপ। অর্থী ছুটে চলে যায়। নিবিড় হাত মুষ্টিবদ্ধ করে চোখ নিচে নামিয়ে রাখে। সে অবস্থাতেই চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। বুকের ভেতরটা যেন হু হু করে কেঁদে ওঠে। কোনো রকমে এলোমেলো পা চালিয়ে হাঁটতে থাকে। বিড়বিড় করে বলে, আমি সত্যিই ভীষণ খারাপ অর্থী। তোমাকে ভালোবেসেও তোমাকে ভালোবাসা বারণ আমার। তোমার বিরহে যে দিনের পর দিন আমার মৃত্যু হচ্ছে, এ তোমায় কি করে বোঝাই? অর্পিতার চিত্রর বিয়ের দিন করা হয়েছে শুক্রবার। হাতে আছে কেবল 4 দিন। এর মাঝেই বিয়ের কেনাকাটা থেকে শুরু করে সবকিছু সেরে নিতে হবে। বাড়িতে একটা রমরমা পরিবেশ। মেহমান দাওয়াত করা হয়ে গেছে। পল্লবীর শাইলার বাবার বাড়ির লোকজন এখনই আসতে শুরু করেছে। বাড়ির বউরা ব্যস্ত অন্দরমহলের সবকিছু সামলাতে, আর পুরুষরা বাহিরের সবকিছু ঠিকঠাক করে নিচ্ছে। সারাদিনে নীরা, চৈত্রিকা, সাথী, পল্লবী, শায়লা, নাসিমা কারোরই একটুও বিশ্রাম নেওয়ার সময় হচ্ছে না। সবাই এখন থেকেই কাজের উপরে রয়েছে। বাড়িতে তো আরো মেয়েরা রয়েছে। সারাদিনে প্রহর চৈত্রিকার দেখা পায় কেবল খাওয়ার টেবিলে আর রাতে ঘুমানোর সময়। এর মাঝের সময়টুকু সে হাওয়া। প্রহর নিজেও ছোট ভাইয়ের বিয়ের সবকিছুর জন্য প্রচুর ব্যস্ততার মাঝে কাটাচ্ছে। আজ সবাই মিলে শহরে যাবে কেনাকাটা করতে। সবাই সেজন্য তৈরি হতে ব্যস্ত। যদিও অন্যান্য সময় বাড়িতেই শাড়ি দিয়ে যায় ব্যবসায়ীরা, কিন্তু এবার সবাই মিলে আবদার করেছে শহরে গিয়ে নিজেরা কেনাকাটা করবে। সবার আবদারের কাছে হেরে গিয়ে প্রহর রাজি হয়েছে। চৈত্রিকা একটা লাল পাড়ের কালো শাড়ি পরেছে, পায়ে আলতা, নুপুর, কানে দুল, চুলগুলো খোপা করা, আর তাতে গুজে দেওয়া বেলি ফুল, হাতে চুড়ি। প্রহর ঘরে এসে চৈত্রিকার সাজ দেখে থমকায়। মুখে কৃত্রিম কিছু বলতে কেবলই ঠোঁটের লাল রং আর চোখে কাজল।
চৈত্রিকা তাড়াহুড়া করে তৈরি হতে হতেই খেয়াল করে প্রহর দরজার সামনে দাঁড়িয়ে। চৈত্রিকা ব্যস্ত গলায় বলে, সবাই তৈরি হয়ে গেছে জমিদার সাহেব? ইস, আমি দেরি করে ফেললাম। আমারও হয়ে গেছে, একটু দাঁড়ান। প্রহর কোনো জবাব দেয় না, খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে নিজের বইয়ের সৌন্দর্য। বিড়বিড় করে আওড়ায়, মাশাআল্লাহ। চৈত্রিকা প্রহরকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কয়েকবার ডাকে। প্রহর এবারও জবাব না দিয়ে এগিয়ে আসে চৈত্রিকার কাছে। চৈত্রিকা পায়ের নুপুর ঠিক মতো পরে পিছে ঘুরতেই বাড়ি খায় প্রহরের প্রশস্ত বুকে। প্রহর সরে যেতে না দিয়ে আরো পেঁচিয়ে নেয় নিজের সাথে। চৈত্রিকা ব্যস্ত গলায় বলে, ছাড়ুন ছাড়ুন, সবাই অপেক্ষা করছে তো। করুক করুক মানে? প্রহর বাম হাতের বুড়ো আঙ্গুল দিয়ে চৈত্রিকার ঠোঁটের লাল রং মুছে দেয়। চৈত্রিকা কিছু বলতে গেলেও সে থামিয়ে দেয়, নিজেই বলে, এইসব দিতে হবে না। চৈত্রিকা ভ্রু কুচকে বলে, দিলে কি হবে? আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো। চৈত্রিকা চোখ বড় বড় করে তাকায়। প্রহরের সরাসরি বলার কথা বুঝতে তার দেরি হয় না। হাত দিয়ে ছোটার চেষ্টা করতে করতে বলে, জলদি ছাড়ুন আমাকে, দিন দিন নিজের মুখের লাগাম হারিয়ে ফেলতেছেন। উহু, ছাড়বো না। চৈত্রিকা এবার ছোটাছুটি বন্ধ করে দেয়। বড় একটা শ্বাস নিয়ে পা একটু উঁচু করে প্রহরের শার্টের কলার টেনে নিয়ে নিজের ঠোঁট মুছে ভালো করে। প্রহর চৈত্রিকার কাণ্ডে ঠোঁট চেপে হাসে। চৈত্রিকা প্রহরের শার্ট ছেড়ে বলে, আর নেই, এবার ছাড়ুন। প্রহর হাত আলগা করে দেয়। চৈত্রিকা বের হয়ে চলে যেতে নিলে পেছন থেকে প্রহর ফের বলে, আমি যদি এখন এই শার্টেই বাহিরে যাই তাহলে কেমন হবে চৈত্র? চৈত্রিকার পা থেমে যায়, চোখ বড় বড় করে দৌড়ে আসে প্রহরের কাছে। শার্টের এক কোণা চেপে ধরে বলে, পাগল হলেন নাকি? সবাই কি ভাববে? আমি কি জানি? তুমি মুছলে কেন আমার শার্টে? প্রহরের কণ্ঠে দুষ্টুমি, কিন্তু চৈত্রিকা আতঙ্কিত। প্রহর যদি সত্যি সত্যি এই শার্ট পরেই বের হয় তাহলে লজ্জায় মাথা কাটা পড়বে। এটুকু ভাবতেই তার কান গরম হয়ে যাচ্ছে। মাথা দুদিকে নাড়িয়ে বলে, আপনি মুছতে বলেছেন তাই মুছেছি, কিন্তু এখন আপনি জলদি শার্ট পাল্টে নেন। যদি না পাল্টাই জমিদার সাহেব? প্রহর শব্দ করে হেসে ওঠে। চৈত্রিকা ফেলফেল করে মুগ্ধ হয়ে সে হাসির দিকে চেয়ে থাকে। প্রহরের শার্ট আরো শক্ত করে ধরে মুগ্ধ কণ্ঠেই বলে, আপনি হাসলে আপনাকে ভীষণ সুন্দর দেখায় জমিদার সাহেব। আমার হৃৎপিণ্ডের গতি থেমে যায়। প্রহর হাসি থামিয়ে অবাক হয়ে তাকায়। এই প্রথম হয়তো চৈত্রিকা প্রহরের প্রশংসা করেছে নিজ মুখে। চৈত্রিকা চট করে সরে যায়, লজ্জায় লাল হওয়া মুখটা ঢাকতে ঘুরে দাঁড়িয়ে ছুট লাগায়। ছুটতে ছুটতেই জোরে বলে, শার্টটা কিন্তু বদলে আসবেন জমিদার সাহেব। চৈত্রিকা যাওয়ার পানে তাকিয়ে মুচকি হাসে প্রহর। নিজের শার্টের কলার টেনে তা দেখে শার্ট খুলতে শুরু করে। আয়নার দিকে তাকিয়ে নিজের প্রতিবিম্বকে নিজেই বলে, তুমি শেষ প্রহর রেনোয়াজ। এই চৈত্রের সৌন্দর্য লজ্জায় রাঙা মুখ, খোলা চুল, নুপুর আর চুরির শব্দ সাথে তার বিখ্যাত জমিদার সাহেব বলা সবকিছুতেই তুমি শেষ। শেষ পর্যন্ত এক সপ্তদর্শী কন্যা তোমার প্রাণ নিয়ে চলে গেল। গ্রাম ছেড়ে সুদূর শহরে এসেছে সবাই কেনাকাটা করতে। প্রহর যদিও অনিমকে পছন্দ করে না, তবুও আগেই খবর পাঠিয়েছিল যেন সে তার সবকিছু গুছিয়ে সোজা দোকানে চলে আসে। ঠিকানাও আগেই দেওয়া ছিল, তাই অনিম আগে ভাগে এসে দাঁড়িয়েছিল। চৈত্রিকা এসে নামতেই অনিম এসে গাল ফুলিয়ে বলে, এতক্ষণ লাগে? সেই কখন থেকে দাঁড়িয়ে আছি বলতো? বাবা গো, আমার পা শেষ। অর্থি চৈত্রিকার পেছন থেকে মাথা বের করে বলে, প্যাট মোটা অনিম ভাই। এখন কি পা ছাড়া অনিম ভাই বলে ডাকবো? অনিম ফুঁসে উঠে বলে, এ মেয়ে, তুমি সামনে আসো খালি। অর্থি ভেংচি কেটে দৌড় দেয়। চৈত্রিকা হেসে বলে, তোমরা দুজন এমন সাপ আর নেউলের মতো করো কেন? চলো ওদিকে। অনিম মনে মনে অর্থিকে বকতে শুরু করে। চৈত্রিকা আর অনিমকে আগে আগে যেতে দেখে প্রহর ভুরু কুচকায়। তাকে না নিয়ে চৈত্রিকা এই ছেলের সাথে আগে আগে কেন যাবে? বিষয়টা এমন যে প্রহরের বউ শুধু প্রহরের আশেপাশেই থাকা লাগবে, অন্য কারো ধারে কাছেও ঘেঁষা যাবে না। যাবে না মানে একদমই যাবে না। প্রহর ফুস করে শ্বাস নিয়ে হাঁটা লাগায়। সবাই নিজেদের পছন্দ মতো শাড়ি গহনা নিয়েছে। চৈত্রিকার উপর দায়িত্ব পড়েছে অর্পিতার বিয়ের শাড়ির আর গহনার। চৈত্রিকার নিজেরটা না দেখে আগে অর্পিতার জন্য সব নিল, যদিও অর্পিতার পছন্দ মতো সব নিয়েছে। প্রহর, চিত্র, অনিমা, নিবিড় মিলে চিত্রর জন্য পাঞ্জাবি, পাজামা, জুতো নিয়ে নিজেদের জন্য নিয়েছে। ও হ্যাঁ, প্রহর নিজেই নিবিড়কে এসবের মাঝে এনেছে এবং বিয়েতেও থাকতে বলেছে। নিবিড় প্রথমে অনেক বাহানা করলেও প্রহরের কাছে পেরে ওঠেনি। ছেলেদের সব কেনা শেষ হলে মেয়েদের এখনো অনেক বাকি। অর্থি একবার এটা নিচ্ছে তো আরেকবার অন্যটা, কোনোটাই পছন্দ করতে না পেরে কাঁদো কাঁদো মুখ করে বসে আছে। অনিম এগিয়ে এসে গলা পরিষ্কার করে বলে, কি ব্যাপার বোকা বাচ্চা, কোনোটা পছন্দ হচ্ছে না নাকি? অর্থি ফোঁস করে বলে ওঠে, বোকা বাচ্চা কাকে বললেন? তুমি ছাড়া আর কার সাথে কথা বলতেছি আমি? তার মানে কি আমাকে বলছেন? এখনো বুঝোনি? অর্থি সেট করে উঠলেও কিছু না বলে চুপ করে শাড়ির দিকে তাকিয়ে থাকে। অনিম অর্থির হঠাৎ চুপ থাকার বিষয়টা হজম করতে পারে না, তাই ফের বলে, কি হয়েছে? আমার মন ভালো নেই, তাই আপনার সাথে ঝগড়া করব না আমি। মনের কি হয়েছে? আপনাকে বলবো কেন? বলবে না কেন? আপনি দূরে যান আমার থেকে। অর্থি
চৈত্রিকার কাছে যায়। চৈত্রিকার আঁচল ধরতেই চৈত্রিকা জিজ্ঞেস করে, কি হয়েছে অর্থি? ভাবি যান আমাকে শাড়ি পছন্দ করে দেন, আমি কোনোটাই পছন্দ করতে পারতেছি না। চৈত্রিকা মাথা নাড়িয়ে অর্থিকে শাড়ি পছন্দ করে দেয়। অর্থি খুশিতে গদগদ হয়ে বলে, আমার বিয়েতেও আপনাকে শাড়ি পছন্দ করতে দেব, তখন আপনি অনেক সুন্দর একটা শাড়ি পছন্দ করে দেবেন, কেমন? চৈত্রিকা আর অর্পিতা হেসে ওঠে। অর্পিতা অর্থির মাথায় গাঁটটা মেরে বলে, বয়স হয় নাই তোর বিয়ের, আরো 5-7 বছর আগে তোর বিয়ে টিয়ে দেব না। অর্থি ভেঙচি কাটে। সবার কেনাকাটার মাঝে প্রহর একটা প্যাকেট হাতে এগিয়ে আসে, সবার সামনে চৈত্রিকার দিকে এগিয়ে দিয়ে গম্ভীর স্বরে বলে, এটা দেখো। চৈত্রিকা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে প্রহর চোখ দিয়ে ইশারা করে। চৈত্রিকা প্যাকেট খুলতে বের হয়ে আসে সুন্দর 3টা শাড়ি আর 3 রকমের গহনা। শাড়ি 3টা দেখেই চোখ ধাঁধিয়ে যায়। অর্পিতা আর অর্থি একসাথে বলে, কত সুন্দর শাড়ি। চৈত্রিকা প্রহরের দিকে তাকাতেই প্রহর কোনো কথা না বলে চলে যায়। সবার বোঝা হয়ে যায় এগুলো চৈত্রিকার জন্যই কেনা। অর্পিতা নিরাশ সাথী চৈত্রিকাকে খোঁচাতে থাকে। চৈত্রিকা লজ্জা পায়। সবার কেনাকাটা শেষে নিজেদের গাড়ির কাছে এগিয়ে যায়। সবাই আগে চলে গেলে প্রহর হাত টেনে ধরে চৈত্রিকার হাত ধরে এগুতে এগুতে বলে, শাড়ি পছন্দ হয়েছে? চৈত্রিকা ঠোঁট চেপে বলে, জমিদার সাহেব পছন্দ করে দিয়েছে, তাহলে আমার পছন্দ না হয় কেমন করে? প্রহর আর কিছু বলে না। একসাথে এসে গাড়িতে ওঠে। সবার বসার পর শুধু জায়গা থাকে একটা সিট, তাও অর্থির পাশে। নিবিড় এসে জায়গা পায় ওই একটাই। দুজন দুজনের দিকে এক পলক তাকায়, কিছু না বলেই বসে পড়ে অর্থির পাশে। পুরো রাস্তাতেই দুজন দুজনের সাথে কোনো কথা বলে না। বেচারি অর্থি নিবিড়কে দেখলেই কান্না পায়। কোনো রকমে কান্না গিলে হাতে হাত চেপে বসে থাকে। যেতে যেতে রাস্তাতেই সন্ধ্যা হয়ে যায়। অর্থি গাড়িতেই ঘুমিয়ে পড়ে। ঘুমের ঘরে মাথা রাখে নিবিড়ের কাঁধে। নিবিড়ের হার্টবিটের গতি দ্রুত হয়। হাতে হাত ঘষতে ঘষতে চোখ পিটপিট করে বন্ধ করে নেয়। মনে মনে আওড়ায়, এভাবে আমার কাছে এসো না অর্থি, আমি আর তোমার মায়া বাড়াতে চাই না, আমার হৃদয়ের ক্ষত আর বাড়াতে চাই না। অর্থি আর নিবিড়ের ইতস্ত থেকে শুরু করে নিবিড়ের অস্বাভাবিক আচরণ পুরোটা কেউ খেয়াল না করলেও চৈত্রিকার চোখ ঠিকই পড়ে। প্রথমে ভুরু কুঁচকে থাকলেও পরে যখন আন্দাজ করতে পারে তখন নিজ মনেই বলে ওঠে, সর্বনাশ। রাতের বেলায় চিত্র বারান্দায় দাঁড়িয়ে বিশুদ্ধ বাতাস নিচ্ছিল। সেই সময় বারান্দার পদার্পণ ঘটে অর্পিতার। চিত্র কারো উপস্থিতি টের পেয়ে পেছনে তাকিয়ে দেখে অর্পিতা। আলগুছে মাথাটা ঘুরিয়ে নিয়ে সামনে তাকিয়ে থাকে। অর্পিতা এসে চিত্রর পাশেই দাঁড়ায়। দুজনের মাঝেই পিনপতন নীরবতা। রাতের আধারের সাথে দুজনের নীরবতার পরিবেশ ভারী হয়ে আছে। কতক্ষণ দুজন এভাবেই চুপ করেছিল তা জানা নেই। একটা সময় পর নীরবতা ভেঙে অর্পিতাই জিজ্ঞেস করে, তোমার শরীর কেমন এখন? চিত্র আর চোখে তাকায় অর্পিতার দিকে। অর্পিতার চোখে মুখে ইতস্ততার ছাপ স্পষ্ট। চিত্র অদ্ভুতভাবে হাসে। দীর্ঘশ্বাস ফেলে অর্পিতার প্রশ্নের উত্তর না দিয়েই বলে, তুই সত্যিই মন থেকে বিয়েটা করতে চাইছিস? অর্পিতা ভ্রুকুচকে বলে, মন থেকে না চাইলে রাজি কেন হতাম? তাহলে আমার সাথে কথা বলতে তোর কেন এত ইতস্ততা কেন? অর্পিতা অপ্রস্তুত হয়ে পড়ে। এতগুলো দিন দুজন দুজনের থেকে দূরে থাকায় যে দূরত্ব তৈরি হয়েছে সেটা থেকেই এত ইতস্ত ভাব। চিত্র অর্পিতার মুখের দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বলে, আমি জানি অতীতে যা করেছি তা ভীষণ নিচু মনের পরিচয়, তবে আমি কেন করেছিলাম তা তুইও জানিস, আমিও জানি। আমি আমার অন্যায়ের জন্য তোর কাছে ক্ষমাও চেয়েছি আর শাস্তিও পেয়েছি, তবে তোর প্রতি ভালোবাসা আমার বিন্দুমাত্র কমেনি কখনো। আগেও তোকে ভীষণ ভালোবেসেছি, এখনও বাসি, আর ভবিষ্যতেও বাসবো। যত কিছু হয়েছে তুই ভুলে গিয়ে আমাদের মাঝে দূরত্বটুকু মিটিয়ে সম্পূর্ণ আমার হতে পারিস না অর্পি। আমি জানি তুইও ভীষণ ভালোবাসিস আমায়, কিন্তু আমাদের মাঝের এই দিদার দেয়াল ভেঙে ভেঙে কি তুই আবার আমার হতে পারিস না অর্পি? অর্পিতা ফেলফেল করে কিছুক্ষণ তাকিয়ে থাকে। চিত্র উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। মন উত্তর জানলেও ভীষণভাবে আগ্রহ হচ্ছে অর্পিতার মুখে শোনার, কিন্তু অর্পিতা একটা শব্দও করল না। নিঃশব্দ চাপটে ধরে চিত্রকে। চিত্রর বুকে মাথা রেখে চোখ বন্ধ করে শক্ত করে জড়িয়ে ধরে থাকে। চিত্র বাকরুদ্ধ, হতবম্ব। চাওয়ার থেকেও বেশি কিছু পেয়ে গিয়ে কি বলবে তা আর বুঝে ওঠে না। শুধু বাকরুদ্ধ হয়ে নিষ্পলক দূরে তাকিয়ে থাকে। অর্পিতা যখন বোঝে চিত্র তাকে দুহাতে জাপটে ধরেনি, তখন সে নিজেই চিত্রের হাত টেনে এনে নিজের পিঠে রাখে। চিত্রর মস্তিষ্ক যখন বিষয়টা ধরতে পারে তখন সে নিজেও শক্ত করে ধরে রাখে অর্পিতাকে। অর্পিতার ঠোঁটের কোণে অনেকদিন পর ফিরে পাওয়ার সুখের হাসি। সকাল থেকে জমিদার বাড়িতে হইচই শুরু হয়ে গেছে। পুরো বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে। বাড়ির হলরুমেই বড় করে সাজানো হয়েছে চিত্র আর অর্পিতার গায়ে হলুদের স্টেজ। গায়ে হলুদের সব দায়িত্ব বাড়ির বউরা পালন করছে। সেই কাজেই একটুও দম নেই চৈত্রিকা, নীরা আর সাথীর। একবার এটা করছে তো আরেকবার ওটা।
অর্থি সকাল থেকে নিজের মতো ছুটে বেড়াচ্ছে আর বাচ্চাদের জ্বালাচ্ছে। কতবার কত মহিলা এসে পল্লবীর কাছে ভয়ে ভয়ে বলে গেল, জমিদার গিন্নি, আপনার মেয়েটা আমার ছোট মেয়েকে শুধু শুধু কান্না করাচ্ছে। এর ছেলেকে তো ওর মেয়েকে কান্না করাবেই। রেগে পল্লবী একবার বকে গেছে, তবুও অর্থির কোনো হেলদোল নেই। মূলত এই বিয়েতে সেই সবচেয়ে বেশি খুশি। অর্থির আজাইরা কাজগুলো নিবিড় অনিম দুজনেই দেখে। নিবিড় দেখবো না করেও না দেখে থাকতে পারছে না। ওদিকে অনিম নিজ ইচ্ছাতেই সবটা দেখছে। নিবিড় চোখ ফিরিয়ে নিয়ে নিজের কাজ করতে থাকে। অনিম এগিয়ে আসে অর্থির কাছে। অর্থির খোপা করে চুল ধরে টান দিয়ে পুরো চুল খুলে দেয়। অর্থির চোখ মুখ চুল দিয়ে ঢেকে যায়। কোনো রকমে নিজের চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে ফুঁসিয়ে উঠে পেছনে তাকায়। অনিমকে দাঁড়িয়ে থাকতে দেখে দাঁতে দাঁত চেপে বলে, এই প্যাট মোটা অনিম ভাই, আমার চুলগুলো খুলে দিলেন কেন? অনিম নিজেও ফুঁসে ওঠে। দুকদম অর্থির দিকে এগিয়ে এসে বলে, তুমি সবসময় আমাকে প্যাট মোটা বলো কেন? হ্যাঁ, আমি তোমার বড় না? সম্মান দিতে পারো না? সম্মান দেই তো। কিভাবে দাও? অর্থি কোমরে হাত রেখে বলে, বাহ রে, প্যাট মোটার সাথে সাথে যে অনিম ভাই বলি, ওটা বুঝি শুনতে পান না? সম্মান না করলে কি অনিম ভাই বলতাম? বলেন বলেন। অনিম ফুস করে শ্বাস ছাড়ে। মনে মনে নিজেকে 100টা বকা দেয়। কেন সে এই বোকা মেয়ের সাথে তর্ক করতে যায়? দীর্ঘশ্বাস ফেলে অসহায় ফেস নিয়ে বিড়বিড় করে বলে, এটা সম্মান হলে জীবনে আর সম্মান বলতে কিছুই থাকলো না। অর্থি ঠোঁট চেপে হেসে এক আঙ্গুল দিয়ে বরাবরের মতো অনিমের পেটে গুঁতো দিয়ে বলে, প্যাট মোটা অনিম ভাই, বলেই ছুটে পালিয়ে যায়। অনিম তেড়ে গিয়ে বলে, এই মেয়ে, একবার শুধু দাঁড়াও। অর্থি দাঁড়ায় না, উল্টো ঘুরে মুখ জিভ দিয়ে দেখিয়ে উল্টো ভাবেই দৌড়াতে থাকে। সাথে সাথেই ধাক্কা খেয়ে পড়ে যায় নিচে। খোলা চুলে টান পড়ে, কোমরেও ভালোই ব্যথা পায়। আর্তনাদ করে চোখ মুখ কুঁচকে নেয়। কাদো কাদো মুখ করে উপরে তাকাতেই চোখে পড়ে নিবিড়ের মুখ। দুদিন আগেও কি হয়েছিল সম্পূর্ণ ভুলে ব্যথার চোটে খ্যাক করে উঠে বলে, এই মাস্টার মশাই, আমাকে ফেলে দিলেন কেন? নিবিড় ভ্রু কুঁচকে বলে, আমি তোমাকে ফেলে দিব কেন? তুমি নিজেই তো উল্টো হয়ে দৌড়াতে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে গেলে। তো আপনি আমাকে ধরতে পারেননি? না, পারিনি। বাচ্চাদের মতো এত দৌড়াও কেন? এত দৌড়াদৌড়ি করলে লাফাও বলেই তো তোমার মাথায় সমস্যা হয়ে গেছে। অর্থি ফোঁস করে ওঠে। কিছু বলার আগেই ছুটে আসে অনিম। অর্থিকে নিচ থেকে তুলতে তুলতে ব্যস্ত গলায় বলে, আরে পড়ে গেলে কেমন করে? এভাবে কেউ দৌড়ায়? অনেক ব্যথা পাইছো? আগে ওঠো। অর্থি কাদো কাদো মুখ নিয়ে অনিমের সাহায্যেই বসা থেকে ওঠে। এর মাঝেই চিত্রও ছুটে আসে। অর্থিকে আগলে নিয়ে বলে, কি হয়েছে বনু, পড়ে গেছিস? ব্যথা পাইছিস অনেক? অর্থি দুপাশে মাথা নাড়ায়, সন্তুষ্ট চিত্তে হাসে। ভাইদের এই ভালোবাসা দেখলেই তার আর পৃথিবীর অন্য কিছু মাথায় থাকে না। মেজো ভাইজান তাকে যতটা অপছন্দ করে, দূর দূর করে, তার থেকেও কয়েক গুণ বেশি ভালোবাসে বড় ভাইজান আর ছোট ভাইজান। এই ভালোবাসা দেখলেই শান্তি শান্তি লাগে। মনে হয় আর কি চাই জীবনে। চিত্র অর্থির দুগালে হাত রেখে শান্ত গলায় বলে, এত লাফালাফি করিস কেন বনু? আর এমন করবি না। চুপচাপ ঘরে যা, নয়তো তোর অর্পি আপুর কাছে যা। অর্থি মাথা নাড়ায়। বাহির থেকে চিত্র ডাক পড়ে। অনিম পাশ থেকে বলে, চিত্র তুমি ওদিকে যাও, আমি ওকে নিয়ে যাচ্ছি। চিত্র মাথা নাড়িয়ে সম্মতি দেয়। অনিম অর্থিকে নিয়ে সিঁড়ির দিকে যায়। অনিমের হাতের মুঠো শক্ত করে অর্থির হাত ধরা। অর্থি আস্তে আস্তে হাঁটছে বলে অনিম নিজেও একদম আস্তে হাঁটছে আর অর্থির সাথে কথা বলছে। নিবিড় পুরোটাই দেখে। অনিমের অস্থির হয়ে ছুটে আসা থেকে শুরু করে অর্থির হাত ধরে রাখা সম্পূর্ণটাই দেখে। ঠোঁটের কোণে হাসি থাকলেও বুকের বাম পাশের চিনচিনে ব্যথাটা বাড়ে। বারবার কয়েক ঢোক গিলে দৃষ্টি এদিক ওদিক করে এলোমেলো পায়ে সরে যায়। জমিদার বাড়ির পুকুরের সামনে এসে থম মেরে দাঁড়িয়ে থাকে। হাত মুষ্টিবদ্ধ করে নিজেকে সামলানোর চেষ্টা করে বারংবার। আপনি অর্থিকে ভালোবাসেন নিবিড় ভাইজান? হঠাৎ এহেন কথায় লাফিয়ে ওঠে নিবিড়। চমকে তাকায় পেছনে। চৈত্রিকাকে দেখে নিবিড় দৃষ্টি এদিক ওদিক করে হাঁসফাঁস করতে থাকে। চৈত্রিকা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিবিড়ের জবাব না পেয়ে চৈত্রিকা ফের বলে, আপনি অর্থিকে ভালোবাসেন? নিবিড় এবারও জবাব দেয় না। অদ্ভুতভাবে এই চৈত্রিকাকে মিথ্যে বলতেও পারে না। মাথা নিচু করে চুপ করে থাকে। চৈত্রিকা অবাক চোখে তাকায়। আন্দাজ করলেও এভাবে যে সে আন্দাজ সত্য হয়ে যাবে বুঝতে পারেনি। নিবিড় আর অর্থির ভবিষ্যতের কথা ভেবেই চৈত্রিকার বুক ধক করে ওঠে। অবাক হয়ে বলে, অর্থিও আপনাকে? নিবিড় চোখ তুলে তাকায়। শ্বাস আটকে বলে, বড় ভাবি যান, এসব কথা এগুবেন না। অর্থি ছোট, আমাদের মাঝে কিছু নেই। নিবিড় আর কিছু না বলেই ছুটে চলে যায়। চৈত্রিকার মাথা কাজ করা বন্ধ হয়ে যায়। নিবিড় যে কত বড় ভুল করে বসেছে তা আর বুঝতে বাকি নেই। সন্ধ্যায় চিত্র আর অর্পিতার গায়ে হলুদ। সারাদিনের সব কাজ শেষে চৈত্রিকা গোসল করেছে মাত্র। নীরা আর সাথীও নিজেদের ঘরে গোসল করতে গেছে। চৈত্রিকা কোনো রকমে গোসল করে এসে বাসন্তী রঙের শাড়ি পরে এর মাঝে কয়েকবার এসে অর্থি ডেকে যায়। চৈত্রিকা যত দ্রুত সম্ভব তৈরি হয়ে ঘর থেকে বের হয়। চুল খোলাই আছে। দ্রুত আগে অর্পিতার ঘরে যায়। অর্পিতা তখন শুধু শাড়ি পরে বসে আছে। চৈত্রিকা কোমরে শাড়ি গুজে ব্যস্ত গলায় বলে, অর্পি আপু জলদি আসেন,
আগে সাজিয়ে দেই। অর্থি হাঁ করে তাকিয়ে থাকে চৈত্রিকার দিকে, অবাক কণ্ঠে বলে, বড় ভাবিজান, আপনাকে অনেক সুন্দর লাগতেছে। চৈত্রিকা হতাশার শ্বাস নিয়ে বলে, আমারে তোমার যেদিন অসুন্দর লাগবে এখন থেকে ওই দিনগুলোতে বইল, কেমন? অর্থি 32টা দাঁত বের করে হাসে। অর্পিতা নিজেও হেসে বলে, আপনাকে কখনো অসুন্দর লাগে না ভাবিজান? চৈত্রিকা হাসে, অর্পিতাকে সুন্দর করে সাজিয়ে দেয়, গায়ে সব ফুলের গহনা, কৃত্রিম সাজ। চৈত্রিকা সাজিয়ে দিয়ে নিজেই বলে, মাশাল্লাহ, কারো নজর না লাগুক। অর্থি শুরু করে দেয় অর্পিতার প্রশংসা। নীরা ঘরে আসলে চৈত্রিকা নীরা আর অর্থির সাথে অর্পিতাকে নিচে পাঠায়। নিজে কোনো রকমে চুল হাত খোপা করে নিজের ঘরের দিকে এগোয়। ঘরের ভেতরে আসতেই দেখতে পায় প্রহরকে। হলুদ পাঞ্জাবি পরে গম্ভীর হয়ে বসে আছে। চৈত্রিকা দরজা থেকেই চোখ ভরে প্রহরকে দেখে। প্রহরের দিকে এগুতে এগুতে বলে, জমিদার সাহেব হঠাৎ ঘরে? প্রহর চোখ তুলে তাকায় চৈত্রিকার দিকে। সাথে সাথেই শীতল হাওয়া বয়ে যায় মন প্রাণ জুড়ে। ঠোঁট কামড়ে চৈত্রিকার এলোমেলো রূপ দেখে বলে, তুমি তৈরি হওনি? হয়েছি তো, শুধু চুলগুলো ঠিক মতো বাঁধবো আর গহনাগুলো ঠিক মতো পরবো, ব্যাস শেষ। গায়ে হলুদ শুরু হয়ে যাবে তো, জলদি করো। চৈত্রিকা নিজের হাতের চুড়ি খুলে রেখে আয়নায় পিঠ ঠেকিয়ে দাঁড়ায়, হেয়ালি করে বলে, জমিদার সাহেবের এত তাড়া কেন? প্রহর ভ্রুকুচকে তাকিয়ে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ায়। চৈত্রিকার কাছাকাছি এসে বলে, আবারও চিত্রের সাথে সাথে আমিও বিয়ে করব, তাই ওর সাথে একসাথে গায়ে হলুদটাও সেরে ফেলার জন্যই তাড়া দিচ্ছি বউজান। চৈত্রিকা দুহাতে প্রহরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে হাসে, চুলগুলো খোপা করে বেঁধে নিয়ে চুলে বেলি ফুলের মালা গুজে নেয়, সব গহনা পরে সুন্দর করে শাড়ির আঁচল মাথায় টেনে নেয়। প্রহর চোখ ফিরিয়ে নিয়ে উল্টো ঘুরে বের হতে হতে বলে, ভয়ঙ্কর। চৈত্রিকা হুট করে প্রহরে চলে যাওয়া দেখে কিছুই বুঝে ওঠে না। ভ্রুকুচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকি হাসে। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকায়, একদম জমিদার গিন্নি। গায়ে হলুদ শুরু হওয়ার আগে চৈত্রিকাকে রেখে সাথী ফের একবার নিজের ঘরে আসে। প্রয়োজনীয় কাজ সেরে নিজের নাকের নথ ঠিক করে ঘর ছেড়ে বের হতেই সামনে পড়ে যায় পিয়াস। সাথী দু কদম পিছিয়ে যায়। পিয়াস বাঁকা হেসে বলে, বাহ ছোট বউ, তোমাকে তো বেশ সুন্দর লাগছে। সাথী আতঙ্কে দৃষ্টি এদিক ওদিক করতে থাকে। পিয়াস এগিয়ে এসে একদম কাজ ঘেঁষে দাঁড়ায়। সাথীর গালে স্লাইড করতে করতে বলে, আমার থেকে দূরে দূরে থাকে কেন ছোট বউ? তোমাকে। এটুকু বলতে সাথী হাতের নিচ থেকে দৌড় দেয়। পিয়াস সাথীর যাওয়ার দিকে তাকিয়ে হেসে বলে, আর কটা দিন সবাই শান্তিতে বাঁচো, তারপর তো রাতের ঘুমও উড়ে যাবে, আর শান্তিতে বাঁচার কথা অনেক দূর। জুম্মার পরেই চিত্র আর অর্পিতার বিয়ে সম্পূর্ণ হবে। জমিদার বাড়ি গমগম করছে মানুষজনের আনাগোনায়। এই আত্মীয় নয়তো ওই আত্মীয়কে আপ্যায়ন করতে করতেই চৈত্রিকা, নীরা, সাথী, পল্লবী, শায়লার দিন চলে যাচ্ছে। নাসিমার মন চাইলে কাজ করছে, নয়তো করছে না। বলা বাহুল্য, চৈত্রিকার থেকে এখনও সে দূরত্ব বজায় রেখেই চলে। বাড়ির পুরুষরা সব অন্যান্য কাজে ব্যস্ত। যত কাজ সব জুম্মার আগে শেষ করতে হবে। প্রহরের টিকিটটাও আজ চৈত্রিকার চোখে পড়েনি। সেই ভোর থেকে কোথায় কোথায় কি করে বেড়াচ্ছে আল্লাহ তাআলাই ভালো জানেন। অর্পিতার যদিও কোনো কাজ নেই। হাতের মেহেন্দি, আলতা সব হলুদের সাথে সাথেই কালোই সম্পূর্ণ হয়ে গেছে। অর্থির কোনো কাজ না থাকায় সে অর্পিতার সাথে সাথে আছে। পল্লবীর কড়া নির্দেশ, কোনো বাচ্চা ছেলে মেয়েকে বিরক্ত করা যাবে না। অর্থির চারপাশে বাচ্চাদের দেখছে আর ঠোঁট উল্টাচ্ছে। অর্পিতা অর্থির কাণ্ড দেখে ভ্রুকুচকে বলে, অমন করছিস কেন? অর্থি চোখ ছোট করে কাঁদো কাঁদো গলায় বলে, দেখো বাচ্চাগুলো কি সুন্দর ছুটে বেড়াচ্ছে, তাতে কি হয়েছে? তোরও ছুটতে ইচ্ছে করছে? অর্থি দুদিকে মাথা নাড়িয়ে দাঁত বের করে বলে, ওদের একটু চিমটি কাটতে ইচ্ছে করছে, আমার হাত বারবার বলছে গিয়ে একটু লাড়া দিয়ে আয়। অর্পিতা চোখ বড় বড় করে তাকিয়ে বলে, তোর বাচ্চাদের কান্না করাতে মন চাচ্ছে? অর্থি মুখটা ফের কাঁদো কাঁদো করে মাথা নাড়ায়। অর্পিতা ফেল করে কিছুক্ষণ অর্থির মুখের দিকে তাকিয়ে মাথায় গাট্টা মারে। হাসতে হাসতে বলে, যেটি শুনলে এখনই তোর পিঠে লাঠি ভাঙবে। অর্থি গাল ফুলিয়ে বলে, এজন্যই তো পারছি না। অর্পিতা অর্থির মুখভঙ্গি দেখে হাসতে থাকে। অর্থি গাল ফুলিয়েই বসে বসে বাচ্চাদের দেখতে থাকে। বাচ্চাদের আদর করতে যার যতটা ভালো লাগে তার চেয়েও বেশি ভালো লাগে বাচ্চাদের চিমটি কেটে কাঁদাতে। বাচ্চাদের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসতে থাকে। সাথে সাথেই তার হাতে জোরে সোরে একটা চিমটি পড়ে। অর্থি আর্তনাদ করে লাফিয়ে ওঠে। হাত ডলতে ডলতে পাশে তাকিয়ে দেখে অনিম দাঁত বের করে তাকিয়ে আছে। অর্থি ফোঁস করে ওঠে, তেড়ে যায়। কটমট করতে করতে বলে, এই পেট মোটা কি সমস্যা আপনার? আমাকে চিমটি কাটলেন কেন? অনিমের কোনো ভাবান্তর হলো না। অর্পিতার পাশে বসতে বসতেই হাই তুলে বলে, তোমার যেমন বাচ্চাদের চিমটি কেটে কান্না করাতে ভালো লাগে, আমারও ভালো লাগে। তো বাচ্চাদের চিমটি কাটেন, আমারে কেন কাটলেন? কারণ তুমি নিজেই বড় বাচ্চা। অর্থি ফোঁস করে ওঠে। অনিম দাঁত বের করে হাসতে থাকে। সে হাসিতে অর্থির গা জ্বলা করে। অর্থি তেড়ে গিয়ে অনিমের চুল টেনে ধরে। আকস্মিক হামলায় অর্পিতা আর অনিম দুজনেই চমকে ওঠে। অনিম ব্যথায় আর্তনাদ করতে থাকে। অর্পিতা দ্রুত অর্থিকে ছাড়িয়ে দূরে সরিয়ে ধমক দেয়। অর্থি গাল ফুলিয়ে তাকায় অর্পিতার দিকে। অর্পিতা রাগী গলায় জিজ্ঞেস করে,
এগুলো কি ধরনের অভদ্রতা অর্থী? অনিম ভাইয়া তোর বড় না? উনি আমাকে বাচ্চা বলতো কেন? আমি বাচ্চা? আমাকে যে চিমটি কাটলো ওটা দেখলে না তুমি? অর্থি হাত বগল দাবা করে রাগে মুখ অন্যদিকে ফিরিয়ে রাখে। অনিম পরিস্থিতি খারাপ দেখে প্যান্টের পকেট থেকে দুটো চকলেট বের করে অর্থির সামনে দাঁড়ায়, ছোট্ট করে বলে, আচ্ছা তোমাকে আর বাচ্চা বলবো না, তুমি বড় হয়ে গেছো, সরি। অর্থি তাকায় না অনিমের দিকে। অনিম ঠোঁট চেপে হেসে চকলেট দুটো এগিয়ে দেয় অর্থির দিকে। অর্থি আর চোখে চকলেট দেখেই লাফিয়ে ওঠে। ব্যস্তভাবে নিতে গেলেও নেয় না, হাত গুটিয়ে বলে, চকলেট নিলে আবার বাচ্চা বলবেন না তো? অনিম শব্দ করে হেসে দেয়, দুদিকে মাথা নাড়িয়ে বোঝায় সে আর অর্থিকে বাচ্চা বলবে না। অর্থি খুশিতে গদগদ হয়ে চকলেট নিয়ে ছুট লাগায়। ছুটতে ছুটতে সরি আর থ্যাঙ্কস দুটোই বলে। অনিম হাসে। অর্পিতা সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে মুচকি হাসে। অনিমের দিকে তাকিয়ে বলে, ওকে এত আশকারা দেন কেন? অনিম ভুরু কুচকে বলে, না দেওয়ার কি আছে আপু, ছোট মানুষ, তাছাড়া ওই একটু বেশি অবুঝ। তবু ওকে আশকারা না দিয়ে ওর ভুলটা ধরিয়ে দিবেন। ও অবুঝ হলেও ওর বয়সটা অবুঝ নয়। অনিম মাথা নাড়ায়, চুপচাপ ঘর থেকে বের হয়ে যায়। অর্পিতা দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরের জানালায় গিয়ে দাঁড়ায়। নিচে তাকিয়ে দেখে রাধুনির সাথে কথা বলতে ব্যস্ত প্রহর আর নিবিড়। এক পলক নিবিড়ের দিকে তাকিয়ে আবার নিজের ঘরের দরজার দিকে তাকায়। আনমনেই বলে, ত্রিকোণমিতিক হয়ে যাচ্ছে না প্রেমটা? এই প্রেমের পরিণতিতে দুদিকের একদিকও সুখ হবে তো? জোহরের আজান হয়ে গেছে। ছোট বড় সবাই মসজিদের দিকে যাচ্ছে নামাজের উদ্দেশ্যে। সব কাজ সামলাতে সামলাতে প্রহরের দেরি হয়ে গেছে। কোনো রকমে দৌড়ে নিজের ঘরে এসে আগে গোসলখানায় ঢুকে পড়ে গোসলের জন্য। একটু বাদেই চৈত্রিকাও আসে গোসলের জন্য। যেহেতু সকাল থেকে প্রহরকে দেখেনি, তাই ধরেই নেয় প্রহর নামাজে চলে গেছে। ঘামে ভেজা গায়ে বসে থাকার চেয়ে আগে গোসল করে নিয়ে বিশ্রাম করার আশায় আলমারি থেকে কাপড় বের করে নিজেও ছোটে গোসলখানার দিকে। গোসলখানার দরজা বন্ধ দেখে বুড়ো কুচকে নক করে দরজায়। জোরে ডেকে বলে, ভেতরে কে? জমিদার সাহেব। হ্যাঁ, কিছু বলবে? আপনি এখনো নামাজে যাননি? সবাই তো চলে গেছে। কখন যাবেন? গোসল করেই যাব। চৈত্রিকা গোসলখানার দরজায় হেলান দিয়ে দাঁড়ায়। প্রহরকে জ্বালানোর জন্য বলে, গোসল তো আমিও করব, আসবো নাকি জমিদার সাহেব? প্রহর হতভম্ব হয়ে দরজার দিকে তাকায়। চৈত্রিকার হয়েছেটা কি এটা ভাবতেই তার মাথার তার কয়েকটা ছিঁড়ে গেল। ব্যস্ত গলায় জবাব দেয়, যদি সত্যি সত্যি দরজা খুলে দেই তখন ভাল লাগবে তো? চৈত্রিকা মুখ চেপে হাসে, জানে তার জমিদার সাহেব এই দরজা গোসল শেষের আগে খুলবে না। চৈত্রিকার জবাবের আগে প্রহর ফের বলে, আমাকে না জ্বালিয়ে চুপচাপ গিয়ে বিশ্রাম নাও মেয়ে। চৈত্রিকা যায় না, কোনো শব্দও করে না, চুপ করে দাঁড়িয়ে থাকে নিজ জায়গায়। প্রহরের গোসল শেষে হুট করে যখন দরজা খুলে দেয় তখন চৈত্রিকা উল্টে পড়ে যেতে নিয়েও কোনো রকমে নিজেকে সামলায়। প্রহর বুড়ুকুচকে বলে, তুমি যাওনি? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলে? কচু করছিলাম। একটু শব্দ করে দরজা খোলা যায়নি? এখনই তো আমার কোমর ভেঙে যেত। ঠিকই তো হতো জমিদার সাহেব। কি? কিছু না, নামাজে যান। চৈত্রিকা ধাক্কা দিয়ে প্রহরকে বের করে দেয়। ঠাস করে দরজা আটকে দেয় প্রহরের মুখের উপর। প্রহর চোখ বড় বড় করে তাকিয়ে বলে, বেয়াদব বউ। চৈত্রিকা গোসল ছেড়ে এসে প্রহরকে আর খুঁজে পায় না। নিজেই আনমনে হাসে। চুল আশ্রে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে মুখ দিয়ে চ এর মতো শব্দ করে আফসোসের সরে বলে, চৈত্রিকার এত তেজ কাঠিন্যতা জমিদার সাহেবের কাছে ফিকে পড়ে যায়। এই জমিদার সাহেব আপনার মাঝে এত কিসের অনুভূতি? নিজেই হাসে। খোলা চুলেই মাথায় আঁচল টেনে নিয়ে ঘর থেকে বের হয়। পুরো বাড়িতে মেহমানরা যার ঘরে আছে আপাতত। নিচে ছাদে বাগানে পুকুর পাড়ে সব জায়গাতেই মানুষ গিজগিজ করছে। চৈত্রিকা চারদিকে একবার নজর বুলিয়ে পল্লবীর ঘরের দিকে হাঁটা লাগায়। আশেপাশে তেমন কেউ নেই। ঘরের সামনে এসে নক করার আগেই কানে আসে পল্লবী আর অন্য একজন মহিলার কণ্ঠ। চৈত্রিকা ঘরের মাঝে না গিয়েই কান খাড়া করে দরজা ঘেঁষে দাঁড়ায়। স্পষ্ট শুনতে পায় অপরিচিত মহিলাটি বলছে, এতগুলো বছর হয়ে গেল অথচ তোর তো প্রতিশোধের কিছুই হলো না পল্লবী। তুই স্বামীর মায়ে পড়ে গেছিস। চয়ন কত কিছু করেছে সব ভুলে গেছিস। চয়ন যে আমাদের বাবা মাকেও মেরে ফেলতে দুবার ভাবেনি, এটাও কি ভুলে গেছিস? চৈত্রিকার শিরা উপশিরা কেঁপে ওঠে। পল্লবীর বাবা মাকে চয়ন মেরেছে? কি থেকে কি হয়েছে, কিভাবে কি হয়েছে, সবটা ভাবতেই মাথা ঘুরিয়ে ওঠে। তার ভাবনার মাঝে পল্লবী শান্ত কণ্ঠ ভেসে আসে, ভুলেও যায়নি, প্রতিশোধের নেশাও ছাড়িনি। কদিন তো গিয়েছিলাম চয়নকে মারতে, কিন্তু বরাবরই ধরা পড়ে গেছি, সাথে ভয়ঙ্কর শাস্তিও পেয়েছি। ওকে কতবার বলেছি আমাকে মেরে ফেলতে, কিন্তু ও না মেরে আমাকে দিনের পর দিন শুধু মৃত্যুতুল্য শাস্তি দিয়ে গেছে। ভেবেছিলাম আমি বোধহয় ওকে শাস্তি দেওয়ার আক্ষেপ নিয়েই মরবো, কিন্তু এই সময় এসে এভাবে সবটা পাল্টে যাবে ভাবিনি বুবু। চয়ন ভাবে আমি সব ভুলে গেছি, কিন্তু আমার মনের আগুন এখনো প্রথম দিনের মতোই ধাউ ধাউ করে জ্বলছে। এতদিনে কি করবি তুই? আমি কিছুই করব না, যা করার চৈত্রিকা করবে। আমি শুধু দেখবো আর চৈত্রিকা নামক আগুনে একটু ঘি ঢেলে পাশে থাকবো। চৈত্রিকা এলোমেলো হয়ে যায়, মাথার মধ্যে প্রশ্নের জট পেকে যায়। হাজারটা প্রশ্ন
প্রশ্নের ভিড়ে কিছুটা সন্দেহ জেগে ওঠে মনে। সে জায়গায় না দাঁড়িয়ে দ্রুত সরে যায়। মনে মনে ঠিক করে এবার পল্লবীর সাথে সামনাসামনি হবে, অনেক কিছু এবার পরিষ্কারভাবে জানতে হবে। মেয়েরা সবাই নামাজ পড়েই অর্পিতাকে তৈরি করতে বসে পড়ে। লাল শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে পুতুলের মতো বসিয়ে রাখে। হাত ভর্তি চুরির শব্দে পরিবেশ আরো আনন্দময় হয়ে উঠছে। অর্পিতার সৌন্দর্য কোনো দিক থেকে কম না, জমিদার বাড়ির মেয়ে সেও। সৌন্দর্যের কমতি তারও নেই, বউ সাজে সেই সৌন্দর্যটা আরো বৃদ্ধি পেয়েছে। চৈত্রিকা অর্পিতাকে সাজিয়ে দিয়ে সবার মাঝে বসিয়ে রেখে নিজেও গিয়ে সেজে আসে। তার আর প্রহরের ম্যাচিং ড্রেস, দুজনেই খয়েরি রঙের শাড়ি আর পাঞ্জাবি পরেছে। প্রহর আগেই তৈরি হয়ে চলে গেছে নিচের সবকিছু সামলাতে। বিয়ের কাজ শুরু হওয়ার আগেই অর্পিতার ডাক পড়ে নিচে। চৈত্রিকা, নীরা, সাথী আর অর্পিতার এক কাজিন মিলে অর্পিতার মাথার উপরে বড় একটা ঘুমটা ধরে। অর্পিতার মাথার ঘুমটাটা বড় করে টেনে দিয়ে সবাই নিচে নামতে শুরু করে। অন্যরকম খুশিতে পুরো বাড়ি মেতে থাকে। বেচারা চিত্র ছটফট করতে থাকে অর্পিতাকে দেখার জন্য, কিন্তু অর্পিতার ঘুমটায় আড়ালে মুখ দেখে হতাশ হয়। বেশ জমিদারি পদ্ধতিতেই পুরো বিয়ে সম্পন্ন হয়। তিন কবুল বলার সময় চিত্র আর অর্পিতা সবার অগোচরেই একে অন্যের হাত শক্ত করে ধরেছিল, যেন এই হাত ধরা থেকেই নতুন জীবনের সূচনা, আর এই হাত ধরেই আজীবন কাটিয়ে দেওয়ার প্রতিজ্ঞা। একে অন্যকে নিঃশব্দে সবসময় পাশে থাকার কথা দেওয়া। চৈত্রিকা দুজনের এই সমঝোতা চোখ ভরে দেখে নিল। মিনিট কয়েক বাদেই প্রহর তার পাশাপাশি দাঁড়ায়। চৈত্রিকা চমৎকার হেসে প্রহরের দিকে তাকায়। প্রহর ভ্রু কুচকে নিচু স্বরে বলে, হাসছো কেন? চৈত্রিকা জবাব না দিয়ে এক হাতে শক্ত করে প্রহরের হাত ধরে মাথা এলিয়ে দেয় প্রহরের বাহুতে। ঠোঁটের হাসি ধরে রেখেই চিত্র আর অর্পিতার দিকে তাকায়। প্রহর বেশ অবাক হলেও নিজেকে সামলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। বিয়ে শেষে চিত্র আর অর্পিতার সামনেই আয়না ধরা হয়। অর্পিতার ঘুমটা তুলে দিতেই অর্পিতার মুখ ভেসে ওঠে আয়নার সামনে। চিত্র হাঁ করে তাকিয়ে দেখে আনমনেই মাশাল্লাহ বলে ওঠে। সবাই হৈ হৈ করে ওঠে। অর্পিতা আর চিত্রর কাজিনরা সবাই একসাথে জিজ্ঞেস করে, আয়নায় কি দেখো চিত্র ভাই? চিত্র হেসে বলে, আমার প্রিয়তমা, আমার চাঁদ। সবাই হৈ হুল্লোড় শুরু করে। বিয়ের সব কাজ শেষে প্রহর যখন চলে যেতে নেয় তখন চৈত্রিকা টেনে ধরে প্রহরকে। প্রহর পিছু তাকাতেই চৈত্রিকা ঠোঁট চেপে হেসে বলে, আরো একবার বিয়ে করবেন না জমিদার সাহেব? প্রহর মুখের গম্ভীর ভাব সরিয়ে দু কদম এগিয়ে আসে, গলা পরিষ্কার করে বলে, সত্যিই করবো বিয়ে? চৈত্রিকা দুষ্টুমি করে বলে, হ্যাঁ। সাথে সাথেই প্রহর কাজী সাহেবকে ডাকতে নেয়। চৈত্রিকা হুড়মুড় করে কোনো রকমে প্রহরের মুখ চেপে ধরে। চোখ বড় বড় করে তাকিয়ে থাকে প্রহরের মুখ পানে। আশেপাশে নজর বুলিয়ে চাপা সরে বলে, পাগল নাকি? আপনি নিজের কাজে যান জলদি। প্রহর চৈত্রিকার হাত সরিয়ে দেয় মুখ থেকে। ইনোসেন্ট ফেস নিয়ে বলে, ওমা, তুমিই না বললে আরেকবার বিয়ে করব? চৈত্রিকা কটমট করে তাকায়, কিছু না বলেই গটগট করে চলে যায় প্রহরের সামনে থেকে। প্রহর চৈত্রিকার রেগে যাওয়া দেখে ফিক করে হেসে দেয়। চৈত্রিকা দূরে গিয়ে ঠিকই পিছু ফিরে সবটা দেখে, নিজেও আনমনে হাসে। সবার খাওয়া দাওয়া শেষে চৈত্রিকা নিজের ঘরে এসে শরীর এলিয়ে দেয়। চৈত্রিকার পিছু পিছু সাথীও আসে। চৈত্রিকার পাশে নিজেও শুয়ে পড়ে। দুজনে অনেকক্ষণ চুপ করে শুয়ে থাকে। সাথী চৈত্রিকার মুখের দিকে তাকায়। চৈত্রিকা এভাবে তাকাতে দেখে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, কি? সাথী অদ্ভুত কণ্ঠে বলে, তোর চোখ মুখের পরিবর্তন দেখছি। ভালোবাসা আসলে মানুষের মাঝে সত্যিই অনেক পরিবর্তন আসে, তাই না চৈত্র? চৈত্রিকা বুঝতে না পেরে ভ্রু কুচকায়। সাথী হেসে শুয়ে থাকা অবস্থাতেই এক হাত চৈত্রিকার গালের উপর রেখে কাপা কাপা গলায় বলে, ভালোবেসে ফেলেছিস দুলাবাইকে? চৈত্রিকা কোনো জবাব দেয় না। সাথী হাত সরিয়ে টান টান হয়ে শুয়ে পড়ে। উপরে সিলিং এর দিকে তাকিয়ে বলে, এরকমটা কথা ছিল না চৈত্র। তুই বলেছিলি তুই জমিদারকে ভালোবাসবি না কখনোই, অথচ নিজেই নিজের কথা ভেঙে নিজের মন ভাঙার দায়িত্ব কেন নিলি? দুলাবাই তোকে ভালোবাসে না, নিজের স্বার্থে তোকে ব্যবহার করছে শুধু। তোর প্রতিশোধ সম্পর্কে সে অবগত, সে জানে সবকিছুই। তুই বোকার মতো ভালোবেসে ফেললি। সাথীর কথার পিঠে কোনো কথা বলে না চৈত্রিকা, তবে হুট করেই যেন মনে অশান্তির ঝড় বইতে থাকে। পরপর কয়েকবার শুকনো ডুব গিলে নিজেও সিলিং এর দিকে তাকিয়ে থাকে। প্রহর তাকে নিঃস্বার্থে ব্যবহার করছে বিষয়টা মানতে পারে না সে। নিজেকে প্রথমে স্বাভাবিক করার চেষ্টা করে সাথীর দিকে তাকায়। শান্ত গলায় বলে, তোকে কে বললো উনি আমাকে নিঃস্বার্থে ব্যবহার করছে শুধু? ওনার কি লাভ এতে? সাথী হেসে ওঠে। শোয়া থেকে উঠে বসে চৈত্রিকার দিকে তাকিয়ে হাসতে থাকে, যেন সাথীর হাসি তাকে তাচ্ছিল্য করছে। চৈত্রিকা শুধু তাকিয়ে থাকে, কিছু বলে না। সাথী হাসি থামিয়ে বলে, তুই এত বোকা কবে হলি? ভালোবেসে বোকা হয়ে গেলি নাকি? আগে থেকেই বোকা ছিলি। চৈত্রিকা এবারও কিছু বলে না, শান্ত দৃষ্টিতে শুধু তাকিয়েই থাকে। সাথী দীর্ঘশ্বাস ফেলে বলে, তুই এই বাড়িতে কেন এসেছিলি এটা কি ভুলে গেছিস চৈত্র? প্রহর রেনোয়াজ যদি দোষী হয় তাহলে তোকে ভালোবাসা জড়িয়ে তার কোনো স্বার্থ হাসিল হবে, এটাও কি বুঝতেছিস না? তুই তো এটাও অবুঝ না।
চৈত্রিকা থম মেরে থাকে। তার মস্তিষ্ক ঠিকই ধরতে পেরেছে বিষয়টা, কিন্তু মানতে পারছে না। সাথী চুপ করে যায়। চৈত্রিকা কোনো মতে বলে, জমিদার সাহেব অমন না সাথী, উনি নিজেও বিশ্বাসঘাতকতা ঘৃণা করে, যে সেখানে আমার সাথে বিশ্বাসঘাতকতা কেন করবে? তোর কথাও ভুল হচ্ছে। ভালোবাসায় অন্ধ হয়ে গেছিস? তোকে কিছু বলেও লাভ নেই। যেদিন মন ভাঙবে ওই দিনই তুই সবটা বুঝতে পারবি। তুই কিভাবে জানলি উনি আমাকে ঠকাচ্ছে? সাথী অদ্ভুতভাবে হাসে। অদ্ভুত কণ্ঠেই বলে, বিয়ের দিন পিয়াস রেনোয়াজ বলেছিল সবটাই ওরা উপরে উপরে যা দেখায় ভেতরে ভেতরে তেমন না। আমরা যতটুকু জানি ওরা তার চেয়েও বেশি রহস্যময়। ওরা বাহিরে যতটা অমিল দেখায় ভেতরে ভেতরে ভাইয়ে ভাইয়ে ততটাই মিল। ওরা সব একসাথে মিলে আছে। ও চৈত্রিকা চট করে উঠে বসে ক্ষিপ্ত গলায় বলে, তুই ওই জানোয়ারটাকে বিশ্বাস করছিস কেমন করে? তোর কান ভাঙিয়েছে আমাদের মাঝে ঝামেলা বাঁধানোর জন্য। এটা আমিও ভেবেছিলাম, কিন্তু সময় এলে হয়তো তুই নিজেও সবটা বুঝে যাবি। চৈত্রিকা বুঝে ওঠে না কিছু। কে সত্যি আর কে মিথ্যা, এটাই তার মাথার মধ্যে জট পাকিয়ে দেয়। সাথী বিছানা ছেড়ে উঠে নিজের শাড়ি ঠিক করে বের হয়ে যায় ঘর থেকে। চৈত্রিকা যেভাবে ছিল সেভাবেই বসে থাকে। বেশ অনেকটা সময় পার হয়ে যায়। প্রহর আসে ঘরে। ঘামে ভিজে একাকার হয়ে গেছে। চৈত্রিকাকে বিছানার উপর এভাবে বসে থাকতে দেখে ভ্রু কুচকায়। বিছানায় গায়ে লিয়ে দিয়েই বলে, এভাবে বসে আছো কেন? গরম লাগছে না? শাড়ি বদলাবে না? চৈত্রিকা জবাব দেয় না। অন্য সময় হলে ঘামে ভেজা গা নিয়ে শোয়ার জন্য চৈত্রিকা নাক ফুলিয়ে গোসলখানায় পাঠিয়ে দিত প্রহরকে, কিন্তু এই সময় কিছুই বলল না। থম মেরে তাকিয়ে থাকলো শুধু। চৈত্রিকার হঠাৎ এমন ব্যবহারের কারণ সহজেই ধরতে পারে না প্রহর। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? চৈত্রিকা নিঃশব্দে হুট করে প্রহরের বুকে মাথা রেখে শুয়ে পড়ে। আকস্মিক ঘটনায় প্রহর হতভম্ব হয়ে যায়। হঠাৎ কি হলো চৈত্রিকার? প্রহর কিছু জিজ্ঞেস করতে গিয়েও করলো না। এক হাত চৈত্রিকার চুলের ভাঁজে দিয়ে নরম গলায় জিজ্ঞেস করে, কিছু হয়েছে চৈত্র? কেউ কিছু বলেছে? তোর মন খারাপ? বাবাকে মিস করছো? চৈত্রিকা এবারও জবাব দেয় না। চুপচাপ নাক মুখ গুজে রাখে প্রহরের বুকে। শুষে নেয় প্রহরের গায়ের গন্ধ। অদ্ভুত টান অনুভব করে। প্রহরের বুকে মুখ গুজেই রেখে বলে, আপনাকে ভালোবাসার আগে কখনোই ভাবিনি আমি আপনাকে ভালোবাসবো। এটা কেমন করে কখন কিভাবে হয়ে গেল আমি জানি না। আমি শুধু জানি আমি আপনাকে ভালোবাসি। মানুষ বলে না, বিয়েতে আল্লাহর একটা রহমত থাকে, ভালোবাসাটা আপনা আপনি চলে আসে। এখন এটা আমি মানি যে আপনাকে আমি ঘৃণা করে গেছি, সবসময় সে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি জানি না আপনি আমাকে এই মায়ে জড়িয়েছেন কেমন করে, আদৌ আমাকে ভালোবাসেন কিনা আমার সত্যি জানা নেই। আমি শুধু জানি আমি আপনাকে ভালোবাসি। আপনি কখনো কোনো রকমভাবে আমার সাথে একটুও বিশ্বাসঘাতকতা করলে এই ভালোবাসা হয়তো ফের ঘৃণায় রূপ নেবে। আবার আমাদের মাঝে আকাশ পাতাল দূরত্ব হবে, যা কখনোই আপনি মেটাতে পারবেন না, হারিয়ে ফেলবেন এটা আস্ত ভালোবাসার চৈত্রিকা। চৈত্রিকা কঠোর মনে ভালোবাসার জন্ম দিতে পারলে সে ভালোবাসাটাকে মাটি চাপা দিয়ে আবার কঠোর হতেও পারবে। প্রহর ড্যাব ড্যাব করে চেয়ে রয়। চৈত্রিকার চোখ বন্ধ। শেষের লাইনগুলো বলার সময় চৈত্রিকার কণ্ঠের তেজ বোঝা যায়। প্রহর অবাক হলেও পরক্ষণেই হাসে। নিঃশব্দে জাপটে ধরে চৈত্রিকাকে। চৈত্রিকার মাথায় চুমু এঁকে ছোট্ট করে বলে, প্রহর রেনোয়াজ প্রয়োজনে বিশ্বাসঘাতকতা করতে পারে, তবে চৈত্রিকা জমিদার সাহেব কখনোই তার চৈত্রিকার সাথে প্রতারণা কিংবা বিশ্বাসঘাতকতা করতে পারে না। চিত্রর ঘর সাজানো হয়েছে সুন্দর করে। অর্পিতাকে সে ঘরে বসিয়ে দিলেও কাজিন মহল চিত্রকে ঘরে ঢুকতে দিতে নারাজ। তারা চিত্র থেকে প্রথমে টাকা নিবে, তারপর ঘরে ঢুকতে দেবে। রাত প্রায় 12টার উপরে বাজে, অথচ চিত্রকে ছাড়ার নামগন্ধ নেই। চিত্র বেচারাও বউ পেয়েও বউহীন থেকে কাঁদো কাঁদো হয়ে গেছে। চিত্র গলা জেরে সবার উদ্দেশ্যে বলে, দেখ আমার কাছে টাকা নেই, আটকে রেখে লাভও নাই। পাশ থেকে চিত্রর এক কাজিন বলে, জমিদারের ছোট পুত্র হয়েও তুমি টাকা নাই বলো? আমাদের সাথে ফাইজলামি না? পাশ থেকে অপরজন বলে, ভাই একে তো তুই আমাদের ছোট, তার উপর আমাদের আগে বিয়ে করে নিলি, এখন টাকা না দিয়ে তোকে ঘরে কেমনে পাঠাই বল? চিত্র চোখ মুখ কুচকে বলে, ছোট ভাইয়ের থেকে টাকা চাচ্ছ, তোমাদের লজ্জা লাগে না? তুই যে আমাদের আগে বিয়ে করে নিলি, তোর কি লজ্জা লাগছে না? না লাগে নাই। তোমরাও বিয়ে করো, কে নিষেধ করেছে? হ্যাঁ, আমরা কি আর তোর মতো রাজকপাল নিয়ে জন্মাইছি ভাই? এত কথা বাদ দিয়ে টাকা বের কর। বেচারা চিত্র সবার চাপাচাপিতে নিজের পার্স বের করে দিয়েই দৌড় লাগায়। এক দৌড়ে ঘরে এসে দরজা আটকে বড় করে শ্বাস নেয়। মনে মনে বিশাল বকা দেয় সবাইকে। দম নিয়ে পিছনে ঘুরে দেখে অর্পিতা ঘুমিয়ে পড়েছে। চিত্র অর্পিতার ঘুমন্ত মুখ দেখে হেসে দেয়। কাছে গিয়ে ঘুমন্ত মুখেই আলতো করে হাত ছুঁয়ে দেয়। নড়ে চড়ে ওঠে, আবার ঘুমিয়ে পড়ে অর্পিতা। চিত্র কয়েক পল অর্পিতার মুখের দিকে তাকিয়ে থেকে কপালে চুম্বন করে। পরম শান্তিতে ঘুমোচ্ছে মেয়েটা। যেন কতদিন পর তার মনে প্রশান্তিরা হানা দিয়েছে। যেন কত যুগ পর মেয়েটি শান্তিতে ঘুমাচ্ছে। কত যুগ পরই তো
এতগুলো দিনে কি তাদের উপর কম ঝড় ঝাপটা গেছে? ওহো না, দুজন দুজনকে পাওয়ার 0% চান্স থেকেও আজ তারা বিবাহিত দম্পতি। সুখটা এত কিছুর পরও এসেছে, তবুও শুক্রিয়া যে সব কিছুর পর দুজন দুজনকে পেয়েছে। চিত্র দীর্ঘশ্বাস নিয়ে নিজের শেরওয়ানি বদলায়, হাত মুখ ধুয়ে এসে আলগোছে ডাকে অর্পিতাকে। দু একটা ডাকেই অর্পিতা লাফিয়ে ওঠে, মস্তিষ্কের চলাচল হুট করে বন্ধ হয়ে যায়। চিত্র ব্যস্ত কণ্ঠে বলে, আস্তে আস্তে কি করছিস? অর্পিতা কিছুক্ষণ থম মেরে বসে থাকে, ছোট করে বলে, তুমি কখন এসেছো? সরি, আসলে আমি বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলাম। চিত্র হেসে বলে, ভালো করেছিস, এত ভারী সারি গহনা নিয়ে ঘুমানোর চেয়ে আগে এগুলো পাল্টে নিতি। উহু না, সবাই বলেছে বিয়ের সাজ বর ভালো মতো দেখার পরই যেন তুলি, তার আগে না। কিন্তু আমি কি আর জানতাম যে তুমি আসার আগেই আমি ঘুমিয়ে পড়ব। হয়েছে, বর সাজ দেখেছে মন মতো, এবার এগুলো চেঞ্জ করে আয়। অর্পিতা ঠোঁট কামড়ে বলে, তুমি সত্যিই দেখেছো? চিত্র ভ্রু কুচকে বলে, মিথ্যা বলছি নাকি আমি? জলদি এগুলো চেঞ্জ করে এসে নামাজ পড়ে ঘুমা। অর্পিতা মাথা নাড়ায়, ভদ্র মেয়ের মতো সবকিছু চেঞ্জ করে বাসন্তী রঙের একটা শাড়ি পরে, তারপর দুজনে মিলে নামাজ পড়ে নেয়। চিত্র অর্পিতাকে ঘুমাতে বলে নিজ বারান্দায় যায়। বাহিরে বাতাস বইছে, সেই বাতাস শুষে নিয়ে চেয়ে থাকে দূর পানে। খানিক বাদেই অর্পিতাও পাশে এসে দাঁড়ায়। চিত্র গম্ভীর স্বরে বলে, তুই ঘুমাসনি? অর্পিতা বিরক্তিতে ভ্রু কুঁচকে নেয়। চিত্রর হাত রেলিং থেকে সরিয়ে নিজের চিত্রের সামনে দাঁড়ায়, দু হাতে চিত্রের গলা জড়িয়ে ধরে বলে, প্রথমত আমার সাথে একদম গম্ভীর হয়ে কথা বলবে না, আর দ্বিতীয়ত আজকে ঘুমাবো না। ঘুমাবি না কেন? দুজনে চন্দ্রবিলাস করব। চিত্র কিছু বলে না। অর্পিতা চিত্র গলা ছেড়ে দিয়ে সামনে ফিরে দাঁড়ায়। চিত্রের মাথা চিত্রের বুকে ঠেকিয়ে চোখ বন্ধ করে সময়টা অনুভব করতে থাকে। চিত্র নিজেও থুতনি অর্পিতার কাঁধে রেখে দু হাতে জাপটে ধরে থাকে। দুজনেই দূরে তাকিয়ে থাকে নিঃশব্দে। নীরবতাকে কাটিয়ে অর্পিতা জিজ্ঞেস করে, আচ্ছা চিত্র ভাই, তুমি সেদিন হারিয়ে গেছিলে কেন, আর এভাবে ফিরে এসেছিলে কোথা থেকে? চিত্র শান্ত গলায় জবাব দেয়, তোর ওপর অভিমান করে সরে আসলেও আমি নিজ থেকে হারাইনি। আমাদের দেখার পিঠেও অনেক দেখা আছে। সেদিন আমি বাড়ি থেকে বের হতেই কেউ আমার মাথায় আঘাত করেছিল। তারপর কোথায় ছিলাম জানি না, একটা তালাবদ্ধ অন্ধকার ঘর, কিভাবে ছিলাম নিজেও জানি না। আর সেদিন এখানে কিভাবে বা কেন এসেছিলাম তাও জানি না আমি। অর্পিতাকে ধরে রাখা হাত দুটো আরও শক্ত হয়। অতীতের কালো একটা অধ্যায় যে চিত্রকে কাঁপিয়ে তুলেছে তা টের পেতে খুব একটা দেরি হলো না অর্পিতার। চট করেই চিত্রের হাত নিজেও শক্ত করে ধরে রাখলো, যেন বলছে, ভয় পেও না, অতীত অতীতেই থাকুক, আমি আছি তোমার পাশে। কিছুটা সময় এভাবেই একে অপরের ভরসা হয়ে কেটে গেল। চিত্র খানিকটা স্বাভাবিক হতেই অর্পিতা চিত্রের দিকে ঘুরে তাকিয়ে পা উঁচু করে কপালে ঠোঁট ছোঁয়ায়। একে অন্যের সাথে খুনসুটিতে মেতে ওঠে। এই খুনসুটিতে থেকেই ফের শুরু হয় নতুন সকাল হওয়ার অপেক্ষা। একে অপরের মিশে রয় রাত সাক্ষী করে। চিত্র আর অর্পিতা বৌভাতের অনুষ্ঠান আজ। সকাল সকাল গোসল করে চৈত্রিকা চুল এলোমেলো করে বারান্দায় দাঁড়িয়েছিল। নিচের সব কাজ পর্যবেক্ষণ করছিল। হালকা রোদের সিটে এসে লাগছিল সরাসরি মুখের উপর। নিজ থেকে সেই সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকিয়েছিল চিত্রর কাজিন তামিম। পাশেই তার আরেকটা কাজিন সবুজ দাঁড়িয়ে। চৈত্রিকার দিকে তাকিয়েই তামিম আফসোসের সরে বলে, এবারের বড় ভাবিজান একটু বেশি সুন্দর না সবুজ? হায়, আমি যদি পাইতাম রে ভাই। সবুজ ঠাস করে গাঁটটা বসিয়ে দেয় তামিমের মাথায়, সতর্কিত কণ্ঠে বলে, জীবনে মেয়ের অভাব নাকি যে বড় ভাবিজানের দিকে তাকাচ্ছিস? ভাই, মেয়ের অভাব তো নাই, তবে এই চৈত্রিকা নামক বড় ভাবিজানের অভাব। সবুজ শব্দ করে হেসে ওঠে, পরক্ষণেই বলে, যত যাই হোক পৃথিবীর সব মেয়ের দিকে নজর দিয়ে বসে থাক, কিন্তু প্রহর ভাইজানের বইয়ের দিকে ভুল করেও নজর দিস না ভাই। উনি জানলে তোর মাথা থেকে দেহ আলাদা করতে দুবারও ভাববে না। তামিম পাত্তা দেয় না সে কথায়, যেন তার কিছু যায় আসে না এমন একটা ভাব নিয়েই বলে, প্রহর ভাই কিছুই করতে পারবে না। সে জমিদারের বড় ছেলে হলেও আমার বাবার ক্ষমতাও কোনো দিকে কম না। মন চাইলে হাজারবার তার বইয়ের দিকে তাকাবো, নজর দেব, কি করবে? শুধু এগুলোতেই থেমে থাকেনি, বিশ্রী কিছু কথা জুড়ে দেয় সাথে। কথাগুলো শেষ করতে দেরি হলেও তামিমের পিঠে লাথি পড়তে দেরি হয়নি। সবুজ আতঙ্কে পিছু তাকিয়ে দেখে ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে প্রহর। সবুজ জানে এখন কি হতে পারে, তাই ভয়েও আগে দু পা পিছিয়ে গিয়ে দাঁড়ায়। প্রহর কোনো কথা ছাড়াই তামিমকে তুলেই পরপর থাপ্পড় বসিয়ে দেয়। তামিম বুঝে ওঠার আগেই তার গালে 5 আঙ্গুলের ছাপ বসে গেছে। প্রহর পরপর থাপড়াতেই থাকে। নিবিড় চিত্র অনিমেষে জলদি থামায়, বাকিরা কেউ এগোনোর সাহসই পায় না। প্রহর হিংস্র প্রাণীর মতো ফুঁসতে থাকে। চিত্র ব্যস্ত গলায় বলে, কি করছো ভাইজান, মারছো কেন ওকে, কি হয়েছে? প্রহর কিছু না বলে শুধু ফুঁসতে থাকে। এর মাঝেই তামিমের বাবা মা ছুটে আসে। তামিমের বাবা প্রহরের দিকে তাকিয়ে কড়া কণ্ঠে বলে, তুমি আমার ছেলেরে মারলে কেন প্রহর?
প্রহর ফোঁস করে ওঠে, কণ্ঠের জোর বাড়িয়ে খ্যাক করে বলে, এখনই এটাকে নিয়ে বের হন এই বাড়ির সীমানা থেকে। এখন শুধু থাপ্পড় দিয়েছি, আর 1 মিনিটও এটাকে নিয়ে দাঁড়ালে আমি ওকে এখানেই কুরবানি দিব। দূর হন চোখের সামনে থেকে। সবাই অবাক হয়। তামিমের বাবা মা প্রহরকে বেয়াদব বলে কথা শোনাতে শোনাতে আহত ছেলেকে নিয়ে জমিদার বাড়ি থেকে বের হয়। প্রহর কাউকে কিছু না বলে নিজেকে ছাড়িয়ে নিয়ে গট গট করে বের হয়ে যায়। বিয়ে বাড়ির আমেজ ঝামেলার জন্য হুট করেই খানিকটা কমে গেল। প্রহর সরাসরি ঘরে আসে। চৈত্রিকা ব্যস্ত গলায় শুধায়, নিচে কি হয়েছে? ঝামেলা হলো কেন জমিদার সাহেব? ওই ছেলেটাকে মারলেন কেন? প্রহর যেন এ কথার পিঠে দ্বিগুণ খেপে উঠল। চৈত্রিকার বাহু চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, কে বলেছে তোমাকে বারান্দায় দাঁড়াতে? ঘরের ভেতর চুপ করে বসে থাকতে পারো না? মানুষকে নিজের রূপ দেখিয়ে বেড়াতে মজা লাগে? চৈত্রিকা হতবম্ব হয়ে বলে, কি বলছেন এসব? প্রহর চট করে ছেড়ে দেয় চৈত্রিকার হাত। ফুঁসতে ফুঁসতে বলে, দূরে যাও আমার থেকে। আমার মাথা ঠিক নেই, তোমাকে কি থেকে কি বলবো জানি না, এখান থেকে যাও তুমি। প্রহর মাথা চেপে দাঁড়িয়ে থাকে। চৈত্রিকা শান্ত হয়ে প্রহরের দিকে তাকিয়ে থাকে। প্রহর রাগে কাঁপতে থাকে। রাগ সামলাতে না পেরে হাতের কাছে যা পায় তাই ছুঁড়ে মারে। চৈত্রিকা চোখের পলক কিছু না ভেবেই প্রহরকে জড়িয়ে ধরে। প্রহর নিজেকে সামলানোর চেষ্টা করে। মুহূর্তেই চৈত্রিকা করে বসে আরেকটি অনাকাঙ্ক্ষিত কাণ্ড।